আমি মহেশ্বরবাবু বলছি। আজকে ক্লাস 12-এর ছাত্রদের আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ এবং দেওয়ানি লাভের গুরুত্ব। এখান থেকে মোটামুটি 8 নাম্বারের প্রশ্ন আসতে পারে। প্রশ্নের টাইপটা এরকম হতে পারে, তোমরা নোট ডাউন করে রাখতে পারো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাংলার দেওয়ানি লাভ করেন। 4 নাম্বার, দেওয়ানি লাভের গুরুত্ব বা ফলাফলগুলি আলোচনা করো। তা এইভাবে প্রশ্নটাকে দুটো ভাগে ভাগ করে, অর্থাৎ 4+4 8 নাম্বার আসতে পারে। তোমরা প্রশ্নটা নোট ডাউন করে রাখবে। এবারে তোমরা রেডি হয়ে যাও, আমরা শুরু করি। এবারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে দেওয়ানি লাভ করে এবং দেওয়ানি লাভের গুরুত্ব বা ফলাফলই কী ছিল সেগুলো আলোচনা করছি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে কোম্পানির ক্ষমতা এবং মর্যাদা বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু কোম্পানির সেই ক্ষমতার কোনো আইনগত ভিত্তি ছিল না। এই লক্ষ্যে কোম্পানি আইনানুগ স্বীকৃতি লাভের জন্য দেওয়ানি লাভের উদ্যোগ নেয়। তো দেওয়ানি কিভাবে লাভ করলো? না, দেওয়ানি লাভের কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করছি। প্রথমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা জানি যে মূলত একটা বণিক প্রতিষ্ঠান ছিল, ব্যবসা বাণিজ্য করত। তা বাণিজ্যিক সুবিধার জন্য কোম্পানি স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণ করে। 1757 সালে পলাশির যুদ্ধে জয়লাভ করে কোম্পানি বাংলাদেশে নৃপতি স্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হয়, কিং মেকারে পরিণত হলো, নৃপতি স্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হয়। তা মীর জাফর, মীর কাসিম এবং দ্বিতীয়বার মীর জাফরকে বাংলার নবাব হিসেবে নিযুক্ত করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের আসনে নিজেদের তাবেদার শাসক বসানো কোম্পানির কাছে অত্যন্ত লাভজনক বলে পরিগণিত হয়। এর ফলে কোম্পানির বাণিজ্যিক সুবিধা ও রাজনৈতিক প্রভাব অনেকখানি বেড়ে যায়। দ্বিতীয় ধাপটা কি? বক্সারের যুদ্ধ। কোম্পানির সঙ্গে গোপন চুক্তি করে মীর কাসিম বাংলার নবাব হলেও তিনি কিন্তু স্বাধীন জেতা ছিলেন। বাণিজ্য শুল্ক সংক্রান্ত প্রশ্নে কোম্পানির সঙ্গে তার বিরোধ ঘটে। এই বিরোধ যুদ্ধে পরিণত হয়। তা মীর কাসিম পরাজিত হয় পরপর 3টে যুদ্ধে। কি কি? কাটোয়া, গিরিয়া এবং উদয়নালা। কাটোয়া, গিরিয়া এবং উদয়নালা, এই 3টে যুদ্ধে মীর কাসিম পরাজিত হয়ে প্রতিবেশী অযোধ্যা রাজ্যে আশ্রয় গ্রহণ করেন। এই সময় অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা বাংলার নবাব মীর কাসিম ও দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম একটি জোট গঠন করেন। এই তিনজনের নাম মাথায় রাখতে হবে: অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, বাংলার নবাব মীর কাসিম এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম একটা ত্রিশক্তি জোট গঠন করেন। এই জোট শক্তিকে ইংরেজরা 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে পরাজিত করে। এর ফলস্বরূপ বেশ কয়েকটি সন্ধি স্বাক্ষরে বাধ্য হন পরাজিত নবাবরা এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় সমগ্র পূর্ব ভারতে একছত্র ক্ষমতা বিস্তার করে। তা প্রথমে আমরা দেখি অযোধ্যার নবাবের সঙ্গে সন্ধি। এই সন্ধিতে কি স্থির হয়েছিল, কবে হয়েছিল? না, 1765 খ্রিস্টাব্দের মে মাসে ক্লাইভ
দ্বিতীয়বার গভর্নর হিসেবে বাংলায় আসেন এবং বক্সারের যুদ্ধে পরাজিত অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দিল্লির নামমাত্র বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্ক তখনও নিরূপিত হয়নি। তাহলে এলাহাবাদের যে প্রথম সন্ধিটা হয়েছিল 1765 খ্রিস্টাব্দে, এই সন্ধি দ্বারা অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা কোম্পানির সঙ্গে আত্মরক্ষামূলক মিত্রতা স্থাপন করেন। যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে তিনি কোম্পানিকে 50 লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ প্রদেশ দান করেন। পরের স্টেপটা কি? দ্বিতীয় শাহ আলমের সঙ্গে সন্ধি। বক্সার যুদ্ধ অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে বক্সার যুদ্ধের পর নামমাত্র মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও কোম্পানির মধ্যে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত হয় 1765 খ্রিস্টাব্দে 12ই আগস্ট। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কার সঙ্গে? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং কোম্পানির, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়। সালটা মাথায় রাখবে, 1765 খ্রিস্টাব্দে 12ই আগস্ট এই এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয়। তাই এই সন্ধির সুবাদে কোম্পানি কারা ও এলাহাবাদ প্রদেশ এবং বার্ষিক 26 লক্ষ টাকা করের বিনিময়ে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভ করে এবং ভূসম্পত্তি বিষয়ক মামলা মোকদ্দমার মীমাংসা করার অধিকার লাভ করে। এর পরের ধাপটা কি না, নজম উদ্দৌলার সঙ্গে চুক্তি। নবাব নজম উদ্দৌলার সঙ্গে চুক্তি। রবার্ট ক্লাইভ বাংলার নবাব নজম উদ্দৌলার সঙ্গে এক নতুন চুক্তিতে আবদ্ধ হন 1765 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর। সালটা মাথায় রাখতে হবে যে নজম উদ্দৌলার সঙ্গে যে চুক্তি হয় রবার্ট ক্লাইভের, সেটা হলো 1765 খ্রিস্টাব্দের 30শে সেপ্টেম্বর। এই চুক্তিতে কি স্থির হয়েছিল না, এই চুক্তিতে স্থির হয় যে বাংলার শাসন কার্য পরিচালনার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা দেবে। বলা বাহুল্য, নবাবের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তি ও পূর্ববর্তী চুক্তির ফলে নবাবের সম্পূর্ণভাবে কোম্পানির উপর নির্ভরশীল হয়ে পড়ে। এর ফলে কোম্পানির নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এরপরে আমরা দেখব দেওয়ানি লাভের গুরুত্ব বা ফলাফলটা কি। কোম্পানির দেওয়ানি লাভ বাংলা তথা ভারতের ইতিহাসে বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল এবং তার ফলাফল ছিল সুদূর প্রসারী। সে পয়েন্টগুলো একটু দেখি। প্রথমে আমরা রাজনৈতিক গুরুত্ব, তারপরে অর্থনৈতিক গুরুত্ব, তারপরে বাংলা তথা ভারতের ক্ষেত্রে রাজনৈতিক অর্থনৈতিক গুরুত্বটা আমরা দেখব। তা প্রথমে আমরা চলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে যে রাজনৈতিক গুরুত্বটা সেটা কি না, ইংরেজরা পলাশির যুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে একটি নিয়ামক শক্তি অর্থাৎ কিং মেকারের ভূমিকা পালন করে। বক্সারের যুদ্ধে জয়লাভের পর তারা সার্বভৌম শক্তির অধিকারী হয়, কিন্তু তাদের এই ক্ষমতার বৈধতা বা কোনো আইনগত স্বীকৃতি ছিল না। নাম সর্বস্ব হলেও সেই সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম, তিনিই ছিলেন ভারতের আইনসম্মত শাসক। তা এলাহাবাদের দ্বিতীয় সন্ধি দ্বারা ইংরেজ কোম্পানির তাদের নবলব্ধ ক্ষমতার আইনগত স্বীকৃতি লাভ করেছিল। কোম্পানি এখন থেকে রাজনৈতিক পদাধিকারী হয়। মুঘল সম্রাট কোম্পানির কাছ থেকে কারা ও এলাহাবাদ প্রদেশ এবং বার্ষিক রাজস্ব লাভ করেন। তাই বাংলা তথা ভারতের রাজনীতিতে কোম্পানির দেওয়ানি লাভ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। কোম্পানির দেওয়ানি লাভের রাজনৈতিক ফলাফল ছিল সুদূর প্রসারী। মুঘল শাসন ব্যবস্থায় প্রাদেশিক প্রশাসনের সর্বোচ্চ শাসক ছিলেন সুবাদার বা নবাব নাজিম, তার অধস্তন ছিলেন দেওয়ান। কিন্তু ইংরেজ কোম্পানি দেওয়ান নিযুক্ত করে নবাব নাজিমকে হাতের পুতুল এবং বৃত্তিভোগীতে পরিণত করে। এইভাবে কোম্পানি প্রকৃত শক্তিতে পরিণত হয়। অর্থনৈতিক গুরুত্বটা কি ছিল
না, কোম্পানির দেওয়ানি লাভ অর্থনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। মুঘল সম্রাটকে বার্ষিক ২৬ লক্ষ টাকা, বাংলার নবাবকে বার্ষিক ৫৩ লক্ষ টাকা দানের পর উদ্বৃত্ত রাজস্ব কোম্পানি ভোগ করার অধিকারী হয়। দেওয়ানি লাভের পর কোম্পানি ইংল্যান্ড থেকে সোনা রূপো আমদানি বন্ধই করে দিয়েছিল। বাংলার উদ্বৃত্ত রাজস্ব কোম্পানি বাণিজ্যে বিনিয়োগ করে। এই টাকাতে ভারতীয় ব্যবসায়ীদের দ্বারা উৎপাদিত পণ্য কিনে তারা রপ্তানি শুরু করে। আর্থিক ক্ষমতা লাভ করে কোম্পানি সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা বাড়িয়ে শক্তিশালী হয়ে ওঠে। কোম্পানির দেওয়ানি লাভের পর বাংলার প্রকৃতপক্ষে বাংলায় ইংরেজ রাজত্বের সূচনা হয়। ক্রমে ভারতের অন্যান্য অঞ্চলে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ভারতে মধ্যযুগীয় শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং আধুনিক যুগের সূচনা হয় বলে ঐতিহাসিক যদুনাথ সরকার মনে করেন। এবারে দেখব আমরা বাংলা তথা ভারতের ক্ষেত্রে এই দেওয়ানি লাভের গুরুত্বটা কতখানি। রাজনৈতিক থেকে দেওয়ানি অধিকার বলে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের পাশাপাশি নিজামত বা প্রশাসনিক ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব লাভ করে কোম্পানি। তাহলে এটা একটা রাজনৈতিক ক্ষমতা লাভের সামিল। এর ফলে কোম্পানি প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নজম-উদ-দৌলাকে সামনে রেখে মূল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কোম্পানি নিজের হাতে রাখে। এর ফলে বাংলায় দেখা দিয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা। নবাবের হাতে ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা। এটা হলো রাজনৈতিক ক্ষমতা। তার দেওয়ানি লাভের ফলে বাংলা তথা ভারতের ক্ষেত্রে রাজনৈতিক গুরুত্বটা অনেক বেশি। অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বটা কি এবারে আমরা দেখি। না, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের ফলে কোম্পানির যেমন একদিকে শ্রীবৃদ্ধি ঘটে, তেমনি অন্যদিকে পূর্ব ভারতের আর্থিক সচ্ছলতা বহুগুণে হ্রাস পায়। দেশীয় বণিকরা অধিক মাত্রায় শুল্ক প্রদান করে ক্ষতিগ্রস্ত হয়। দেশীয় পণ্য কম দামে ব্রিটেনে রপ্তানি হওয়ায় বাংলার কুটির শিল্প একেবারে ভেঙে পড়ে। কৃষিপ্রধান ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি যে সরাসরি কৃষির উন্নতির সঙ্গে যুক্ত তা মুঘল শাসকরা জানতেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দেওয়ানি লাভের পর কোম্পানি যথেচ্ছ অর্থ উপার্জনের লক্ষ্যে ভূমি রাজস্বের হার বাড়িয়ে দেয় এবং পুরনো প্রথা ভেঙে ব্যক্তিগতভাবে কৃষকদের কাছ থেকে যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা যায় সেই চেষ্টার কোনো ফাঁক রাখে না। নতুন নতুন কর কৃষকদের উপর চাপিয়ে দেওয়া হয়। বেশি রাজস্ব আদায়ের কৌশল হিসেবে জমি থেকে পুরনো কৃষকদের উচ্ছেদ করে নতুন কৃষককে জমি বন্দোবস্ত দেওয়া হতে থাকে। এহেন অবস্থায় বাংলার কৃষককুল দিশেহারা হয়ে পড়েছিল। পরিস্থিতি চরম আকার ধারণ করে ১৭৭০ খ্রিস্টাব্দে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যা ইতিহাসে ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। সুতরাং মুঘল সম্রাটের নামের আড়ালে বাংলার নবাবকে সামনে রেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থসিদ্ধির উপায় স্থির করেন রবার্ট ক্লাইভ। ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রূপে পরিগণিত হয়। এরপরে আমরা আলোচনা করব যে পলাশী যুদ্ধের পরবর্তীকালে বাংলায় কিভাবে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থার ফলাফল সম্পর্কেও আমরা আলোচনা করব। এটাও ৩+৫ ৮ নম্বরের প্রশ্ন আসতে পারে এটা থেকে, তাই এটা প্রশ্নটা তোমরা নোট ডাউন করে নাও। পলাশী যুদ্ধের পরবর্তীকালে বাংলায় কিভাবে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়, এই ব্যবস্থার ফলাফল সম্পর্কে আলোচনা করো। তাহলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কিভাবে চালু হলো এবং এর ফলাফলই বা কী ছিল সেটা নিয়ে আমরা এখন আলোচনা শুরু করছি। ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে মীর কাসিম, সুজা-উদ-দৌলা ও দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী পরাজিত হয় ইংরেজদের কাছে। এর আগের প্রশ্নে এটা আমরা আলোচনা করি। এরপর শুরু হয়
ইংরেজদের সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিক কর্মকাণ্ড। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রচলন ঘটে। দ্বৈত শাসন ব্যবস্থা কিভাবে প্রচলিত হলো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। না, এর কয়েকটা ধাপ আছে। 3টে ধাপে আমরা কিভাবে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হলো সেটা আলোচনা করছি। প্রথম ধাপে হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ। দেওয়ানি লাভটা কি? এর আগের প্রশ্নেও আমরা আলোচনা করেছি যে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরের মধ্য দিয়ে 1765 খ্রিস্টাব্দে 12ই আগস্ট দেওয়ানি লাভ করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য দেওয়ানি লাভ ছিল তাদের ক্ষমতার আইনসম্মত স্বীকৃতি এবং ভারতের প্রকৃত শাসক হয়ে ওঠার প্রথম পদক্ষেপ। 2 নম্বর কি? পুতুল নবাব প্রতিষ্ঠা বা নায়েব সুবা পদ সৃষ্টি। সেকেন্ড ফেজ, সেকেন্ড ধাপ, পুতুল নবাব প্রতিষ্ঠা। না, লর্ড ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর নিযুক্ত হয়ে কয়েকটি কূটনৈতিক চুক্তি সম্পাদন করেন। এর মধ্যে এলাহাবাদের প্রথম ও দ্বিতীয় চুক্তি এবং বাংলার নবাবের সঙ্গে চুক্তি ছিল বিশেষ উল্লেখযোগ্য। বাংলার নবাব মির্জাফরের মৃত্যু হলে তার নাবালক পুত্র নজম উদ্দৌলার সঙ্গে লর্ড ক্লাইভ একটি চুক্তি করেন 1765 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি। এই চুক্তি দ্বারা স্থির হয় যে কোম্পানি নাম্বার ওয়ানে কোম্পানি নবাবকে রক্ষার দায়িত্ব গ্রহণ করে। 2 নম্বর, নবাবের সৈন্য সংখ্যা কমিয়ে মাত্র 16,000 করা হলো। আর 3 নম্বর কী করা হলো? নাবালক নবাবকে রাজ্য শাসনে সাহায্য করার জন্য কোম্পানির 2 জন নায়েব সুবা নিযুক্ত করে। বাংলার দায়িত্বে মোহাম্মদ রেজা খাঁ এবং বিহারের দায়িত্বে সীতাব রায় নিযুক্ত হন। 4 নম্বর কী ছিল? নবাবকে সুবে বাংলার রাজস্ব থেকে বার্ষিক 53 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এই টাকার মধ্যে সামরিক ও বেসামরিক ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে হয়। আর 5 নম্বরে স্থির হয় কোম্পানির বিনা অনুমতিতে নবাব দিল্লির মুঘল সম্রাটের নিজামতি ফরমান আনতে পারবেন না। আর 6 হচ্ছে কোম্পানির নিযুক্ত নায়েব সুবাদের নবাব পদচ্যুত করতে পারবেন না। তা এরকম পুতুল নবাব এইভাবে প্রতিষ্ঠা করা হলো বাংলায়। আর দ্বৈত শাসনটা কি? না, লর্ড ক্লাইভের সঙ্গে নবাব নজম উদ্দৌলার সম্পাদিত চুক্তি নবাবকে নাম সর্বস্ব শাসকে পরিণত করে। নবাব কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হন। বার্ষিক 53 লক্ষ টাকা ছাড়া বাংলার রাজস্বের উপর তার কোনো অধিকার ছিল না। তাকে সীমিত অর্থে সামরিক ও বেসামরিক ব্যয় নির্বাহ করতে হয়। তার প্রশাসনিক ক্ষমতা কোম্পানি নিযুক্ত নায়েব সুবারা নিয়ন্ত্রণ করত। রাজধানী মুর্শিদাবাদে নিযুক্ত ইংরেজ রেসিডেন্টের নির্দেশ ও পরামর্শ নবাবকে পালন করতে হতো। এভাবে নবাব কেবল দায়িত্ব নির্বাহী হন, আর কোম্পানি কোনো দায়িত্ব পালন না করে আর্থিক, সামরিক, রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়। বাংলার শাসন ব্যবস্থায় একই সঙ্গে নবাব ও কোম্পানির উপস্থিতি এবং নবাবের ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানির দায়িত্বহীন ক্ষমতার সহাবস্থানটাই হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। এটা ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থা 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রবর্তিত ছিল। এই পরিপ্রেক্ষিতে এই সময়কালে ভারতে, বিশেষত বাংলায় যে পরিস্থিতির সৃষ্টি হয় তা লক্ষ্য করে ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার মন্তব্য করেছিলেন যে রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার অ্যান্ড পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি, অর্থাৎ ক্ষমতা বিনা দায়িত্ব এবং দায়িত্ব বিনা ক্ষমতা। এবারে আমরা দেখি দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল। দ্বৈত শাসন ছিল আসলে কুশাসন। জনমানসে বিভীষিকা হিসেবে দেখা দেয় লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন। বিশৃঙ্খলা, দুর্নীতি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়। ঐতিহাসিক জন কে এর মতে এই শাসন ব্যবস্থা সম্পর্কে তিনি কি বলেছেন? দ্য ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন মেড কনফিউশন more confounded
অ্যান্ড করাপশন মোর করাপ্ট। অর্থাৎ দ্বৈত শাসন বিশৃঙ্খল অবস্থাকে আরও বিভ্রান্তিকর করে তুলেছিল এবং দুর্নীতিকে করে তুলেছিল আরও দুর্নীতিগ্রস্ত। তা এর ফলাফলগুলো আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করছি, সেটা পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করতে পারো। নাম্বার 1, কোম্পানির অর্থনৈতিক শোষণ। দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের পর বাংলায় কোম্পানির সীমাহীন অর্থনৈতিক শোষণ শুরু করে। 1764 খ্রিস্টাব্দ থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানির বাংলায় রাজস্ব আদায়ের পরিমাণ ছিল 1,13,00,000 টাকা, কিন্তু 1765 খ্রিস্টাব্দ থেকে 1766 খ্রিস্টাব্দে এর পরিমাণ হয়ে দাঁড়ায় 2,20,00,000 টাকা, অর্থাৎ প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় করে কোম্পানি। নাম্বার 2 কি? অরাজকতার সৃষ্টি। বাংলায় দ্বৈত শাসন প্রবর্তনের ফলে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি ও লুণ্ঠনের জেরে বাংলায় অরাজকতার সৃষ্টি হয়। দুর্বিষহ হয়ে ওঠে সাধারণ মানুষের জীবন এবং বাংলাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এই শাসন ব্যবস্থা। নাম্বার 3 পয়েন্টে কি না, জমি থেকে কৃষক উচ্ছেদ। দেওয়ানি লাভের আগে কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হতো না, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার ফলে এই অবস্থার পরিবর্তন ঘটে। কোম্পানির বিপুল পরিমাণ রাজস্ব পরিশোধ করতে গিয়ে রাজস্ব আদায়কারীরা কৃষকদের উপর রাজস্বের হার বাড়িয়ে দেয়, ফলে কৃষকরা রাজস্ব প্রদানে ব্যর্থ হতো এবং তাদের জমি থেকে উচ্ছেদ করা হতো। দ্বৈত শাসন ব্যবস্থার 4 নম্বর ফলাফলটা কি? কোম্পানি ও তার কর্মচারীদের একচেটিয়া বাণিজ্য। বাংলায় কোম্পানির দেওয়ানি লাভের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার কর্মচারীরা একচেটিয়া বাণিজ্যিক অধিকার লাভ করে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় কারা? না, দেশীয় বণিকগণ। ঐতিহাসিক গোলাম হোসেন এর মতে বাণিজ্যের কোনো শাখাই আর উন্মুক্ত নয়, সব শাখায় হয় কোম্পানি বা তার কর্মচারীদের দখলে চলে গেছে। দ্বৈত শাসন ব্যবস্থার 5 নম্বর ফলাফলটা কি? না, দেশীয় শিল্প বাণিজ্য ধ্বংস। কোম্পানি ও তার কর্মচারীরা একচেটিয়াভাবে বিনা শুল্কে বাণিজ্য কায়েম করার ফলে এদেশের শিল্প বাণিজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যায়। 6 নম্বর ফলাফলটা কি? অবাধ লুণ্ঠন। কোম্পানি ও তার কর্মচারীরা বাংলায় শুরু করে অবৈধ উপায়ে অবাধ লুণ্ঠন। নাম্বার 7 ফলাফল, সম্পদের নির্গমন। বাণিজ্যের জন্য কোম্পানির যে অর্থের প্রয়োজন হতো তা দেওয়ানি লাভের আগে ইংল্যান্ড থেকে পাঠানো হতো, কিন্তু দেওয়ানি লাভের পর তা বন্ধ হয়ে যায়। বাংলার রাজস্বের অর্থ দিয়েই কোম্পানি ব্যবসা বাণিজ্য চালাতো এবং লাভের অর্থ বিলেতে পাঠিয়ে দিত। এইভাবে বাংলার সম্পদ অবাধে বিদেশে চলে যেতে থাকে। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে 76-এর মন্বন্তর। দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফলের লাস্ট পয়েন্ট হচ্ছে 76-এর মন্বন্তর। দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলায় সীমাহীন শোষণ, নির্যাতন, দুর্নীতি ও অরাজকতা। 1770 খ্রিস্টাব্দে বাংলা 1176 সালে এক ভয়াবহ দুর্ভিক্ষের প্রেক্ষাপট তৈরি করে, যা বাংলার ইতিহাসে 76-এর মন্বন্তর নামে পরিচিত। তো যাই হোক, ফলাফল আমি 8টা পয়েন্টে আলোচনা করলাম। উপসংহার আমরা বলতে পারি যে দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলায় যে অবাধ লুণ্ঠন, শোষণ শুরু হয়, এ বিষয়ে রবার্ট ক্লাইভ বলেছেন, আমি শুধু এটুকু বলছি যে পৃথিবীর আর কোনো দেশে এত অরাজকতা, বিভ্রান্তি, ঘুষ, দুর্নীতি এবং উৎপীড়ন ও শোষণের ঘটনা কেউ শোনেনি বা দেখেনি। অবশেষে ওয়ান হেস্টিংস বাংলার গভর্নর হয়ে এসে 1772 খ্রিস্টাব্দে এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। তো যাই হোক, আজকে আমি যে দুটো প্রশ্ন আলোচনা করলাম সেটা বাড়িতে মনোযোগ সহকারে পড়াশোনা করে
তোমরা তৈরি করে রাখবে। এটা থেকে আমি প্রশ্নও বলে দিয়েছি, দুটো 4 দুটো ভাগে 8 নম্বরের প্রশ্নও আসতে পারে, আবার 4 নম্বরও হতে পারে। যাই হোক, আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করছি। দ্যাটস অল।